আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা অটোমেটিক সিপ শেকার। তো এটা যখন স্টার্ট করবে তখন দেখবেন যে এটা কাঁপাকাঁপি শুরু করবে, ঠিক আছে? তো আমাদের ল্যাবে এই মেশিনটা আছে, তো এটা ইনশাল্লাহ দেখতে পারবেন যখন মানে এই ল্যাবটা করবেন। আচ্ছা, এখানে তো নাড়াইতেছে না, দেখি অটোমেটিক সিপ শেকার, এটা এই ভিডিওটা দেখেন। দেখছেন এই যে জি স্যার, লড়তেছে। এটাই হচ্ছে আপনার অটোমেটিকলি নাড়াইতেছে, ঠিক আছে? তো এবার আমরা আরেকটা জিনিস দেখি। এখন দেখেন আমাদের এফএম এর ইকুয়েশনের মধ্যে সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন এট ইউএস স্ট্যান্ডার্ড সিফ কথাটা ছিল না? ছিল। এবার দেখেন যে ইউএস স্ট্যান্ডার্ড সিফ আসলে কোনগুলা। একটা চার্ট দেখতেছেন? চারটা তো চলে, এই যে চারটা আসছে, দেখতেছেন? দেখেন এখানে নাম্বার 3.5, এই টাইলার মেশ সাইজ দেখার দরকার নেই, এই কলামটা বাদ দেন, শুধু এই ইউএসসি সাইজ গুলো দেখেন। নাম্বার 3.5 মানে হচ্ছে এটার ওপেনিং কত? 5.66 মিলিমিটার। আর যদি ইঞ্চি হিসাব করেন তাহলে কত ইঞ্চি? 0.233 ইঞ্চি না? নাম্বার 4 মানে হচ্ছে ওপেনিং কত? 4.76 মিলিমিটার। আর ইঞ্চিতে কত? 0.187 ইঞ্চি। আপনাদের এই ইউএস স্ট্যান্ডার্ড সিপ গুলার সাইজ কত নাম্বার আছে এবং কোনটার ওপেনিং কত, মানে দুইটা কলাম, এই সিপ সাইজের কলামটা আর এই ওপেনিং এর কলামটা মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। কারণ হচ্ছে আমি মনে করেন আপনার সাথে একটু দুষ্টামি করলাম, আমি হচ্ছে আপনাকে এরকম অনেকগুলো সিপ অ্যানালিসিসের ডাটা দিলাম, মাঝখানে আমি এমন একটা সিপ ঢুকাই দিলাম যেটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড সিপ না। তাইলে আপনি যখন সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন বের করবেন, ওই যেটা স্ট্যান্ডার্ড সিপ না ওইটার মধ্যে যে ম্যাটেরিয়ালটুকু আটকাই ছিল ওই ম্যাটেরিয়ালটুকুর ওজন আপনি কাউন্ট করবেন, ওটা আপনি বাদ দিয়ে দিবেন। যদি আপনি এখন নাই জানেন কোনগুলো স্ট্যান্ডার্ড সিপ, তাহলে কি আপনি বুঝবেন কোনটা বাদ দিতে হবে? না স্যার। বুঝবেন না। আচ্ছা, এটা কখন করতে হবে, কিভাবে করতে হবে, আমরা এখন একটা ম্যাথ দেখবো, ম্যাথটা দেখলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আপনার কি জিনিসগুলো কনফিউজিং মনে হচ্ছে নাকি বুঝতেছেন? কনফিউজিং লাগতেছে? আচ্ছা, আরেকটু সামনে যাই তাহলে তো বুঝবেন। দেখেন আমরা এখন একটা এফএম বের করার ম্যাথ করব, ঠিক আছে? এখানে দেখেন এক্সাম্পল অফ এফএম অফ স্যান্ড, একটা চার্ট দেখতেছেন এখন পিডিএফ এর মধ্যে? এখানে দেখেন সিভের বিভিন্ন সাইজ বলা আছে, ঠিক আছে? দেখেন 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8 ইঞ্চি, নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100। এখন বলেন তো এখানে সবগুলাই কি ইউএস স্ট্যান্ডার্ড সিভ নাকি কোনোটা ইউএস স্ট্যান্ডার্ড সিভ না? বলতে পারবেন? বলতে পারবো না, কারণ আমাদের এখনো জিনিসগুলা মুখস্থ হয় নাই বা আমরা এখনো মনে রাখতে পারি না। আচ্ছা, এটা আমরা পরে চেক করব। আমাদের প্রথমে কিন্তু কোনটা ইউএস স্ট্যান্ডার্ড সিভ, কোনটা ইউএস স্ট্যান্ডার্ড সিভ না, এটা কিন্তু আমাদের এখন দেখার দরকার নেই, এটা আমরা পরে দেখবো। আমাদের প্রথম কাজটা কি দেখেন, আপনাকে কত কত সিভ ইউজ করে, মানে সিভ গুলা কি কিরকম ছিল, একটার উপর একটা আমি রাখছি এভাবে সাজায়, ঠিক আছে? এভাবে সাজাইছি। তো দেখেন আমাদের প্রথম সিভটার সাইজ কত বলা আছে? 1.5 ইঞ্চি। তার মানে দেখেন এখানে হচ্ছে এটা সরাসরি সাইজটাই বলা আছে। উপরের তিনটা সিভের ডাইরেক্ট সাইজ বলেন বলেন। স্যার সিপ জিনিসটা ভুলে গেছি, আবার একটু বললে ভালো হয়, সংক্ষেপে সিভ স্যার হচ্ছে বললেই মনে পড়ে চালনি, যাবে। চালনি রে বাবা, চালনি। ও স্যার, হ্যাঁ এবার মনে থাকবে স্যার, এবং মনে থাকবে স্যার। সিভের মধ্যে চালনি গুলা কিরকম থাকে, মানে মেশ গুলা কিরকম, এরকম থাকে না? ম্যাশ স্যার, এগুলোরে বলে ম্যাশ। এখন দেখেন উপরের তিনটা সিভের সাইজ, ওপেনিং সাইজ
ওপেনিং সাইজ কি জিনিস? ওপেনিং সাইজ হচ্ছে আপনার একটা সিপ দেখতে এরকম না, সিপ গুলো দেখতে এরকম হয় না, কি এমন? এতটুকু হচ্ছে আমার ওপেনিং সাইজ। মনে থাকবে? এটা কিন্তু স্কয়ার শেপ হয়। আমার এই ডাইমেনশন মানে স্যার একটা মেশের মাঝখানের দূরত্ব স্যার, একটা মেশের মাঝখানের গ্যাপটুকুকে বলে হচ্ছে সিপ ওপেনিং অথবা সিপ সাইজ। ঠিক আছে? কি বলে? ওকে স্যার। সিপ ওপেনিং অথবা সিপ সাইজ। এখন দেখেন উপরের তিনটা সিপের ওপেনিং আপনাকে বলে দিছে 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, তারপর কত ইঞ্চি? 3/8 ইঞ্চি। এরপরে বলছে নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100। 4, 8, 16, 30, 50, 100। এই চারটা সিপের সাইজ আমরা ওই টেবিলটা থেকে দেখি। 4, 8, 16, 30, 50, 100। দেখতেছেন? জি স্যার। তাহলে জি 4, স্যার 8, দেখতে পাচ্ছি স্যার। 4 নম্বরের সাইজ কত? 4.76। 8 নম্বরের সাইজ কত মিলিমিটারে? 2.38। 8 নম্বরে 2.38। 4, 8, 16, 30 ছিল মনে হয়। 16 নম্বরের সাইজ কত? 1.19। 30 নম্বরের সাইজ কত? 0.595। 595। আর কত ছিল? 0.595। 50 ছিল 50। 50 নম্বরের সাইজ কত? 0.297। 100 নম্বরের সাইজ কত? 0.17। 149। ঠিক আছে? এখন আপনাকে হচ্ছে এই সাইজগুলো মনে রাখতে হবে। জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাকে এই সিপ নাম্বারটা বলা থাকবে, সিপের নাম্বারগুলো দেয়া থাকবে, বাট সিপ সাইজগুলো হচ্ছে আপনাকে বলা থাকবে না। আপনাকে সিপ সাইজগুলো নিজের জানতে হবে। এখন দেখেন ওয়েট অফ ক্যান মানে হচ্ছে আমি এই প্রত্যেকটা সিপের মধ্যে কি আমি যখন এখানে বালি নিব, একদম উপরের সিপে বালি নিয়ে এটাকে শেক করব, তাহলে বালিগুলা কি এরকম নিচের দিকে আস্তে আস্তে পড়তে থাকা মানে পড়া শুরু করবে না? একদম জি স্যার উপরের পড়া শুরু সিপ করবে। মানে এটা মনে করেন আমার 1.5 ইঞ্চি সিপ, এটাতে কিছু বালি আটকাবে। 3/4 ইঞ্চি সিপে কিছু বালি আটকাবে। 3/8 ইঞ্চি সিপে কিছু বালি আটকাবে। নাম্বার 4 সিপে কিছু বালি আটকাবে। নাম্বার 8 সিপে কিছু বালি আটকাবে। নাম্বার 16 সিপে কিছু বালি আটকাবে। নাম্বার 30 ধরলাম, এখানে নাম্বার 30 আরেকটা সিপ আছে, এখানে কিছু বালি আটকাবে। এর নিচে নাম্বার 50 আছে, এখানে কিছু বালি আটকাবে। তো প্রত্যেকটা সিপে যে বালিগুলো আটকাচ্ছে এই বালিগুলাকে আপনাকে আরেকটা পাত্রে নিয়ে ওজন করতে হবে। তো আপনি যখন ওজন করবেন একটা পাত্রের মধ্যে কি নিছেন? বালি নিছেন। ওই পাত্রটার ওজনগুলা এই যে ক্যানের ওজন কত বলা আছে? 70 স্যার। সবগুলোর জন্য 70। এখন দেখেন আপনি 1.5 ইঞ্চি সিভে যে বালিটা আটকাইছিল ওই বালিটা যখন ক্যান সহ ওজন করছেন ওজন কত পাইছেন? আপনারা কি কনফিউজড হচ্ছেন? তো 70 তো স্যার। 71.5 হওয়ার কথা না স্যার? আরে ভাই সিভের সাইজ হইতেছে 1.5। ও না জি স্যার, তাহলে ঠিক আছে। এখন আমারে বলেন এই যে 1.5 ইঞ্চি সিভ এটাতে কতটুকু বালি আটকাইছে? 70 গ্রাম স্যার। 70 গ্রাম হচ্ছে যে পাত্রটার মধ্যে স্যার বালি নিয়ে স্যার বালি মাপছি। আটকাইছে স্যার 0 এখানে স্যার। এক্স্যাক্টলি, কোনো বালি আটকাই নাই। জি কারণ স্যার। আপনি যখন ক্যানটা মাপছেন শুধু ক্যানের মধ্যে কোনো বালি নাই, ক্যানটার ওজন ছিল কত? 70 গ্রাম। আপনি এবার বালি সহ ক্যান মাপছেন, ওজন পাইছে 70 গ্রামই পাইছেন। তাহলে কি এই 1.5 ইঞ্চি সিভে কোনো বালি আটকাইছিল? না স্যার। না স্যার। তাহলে এখন ওয়েট আর- রিটেইন মানে হচ্ছে 1.5 নাম্বার সিভে কি পরিমাণ ওয়েট আটকাইছে? 0। জি স্যার। জি স্যার। এবার 3/4 ইঞ্চ তার মানে তারপরের সিভটা, এই সিভে যে বালিগুলো আটকাইছে ওইটাও আমি একটা ক্যানে নিছি, ওই ক্যানটার ওজন ছিল 70। আমি যখন বালি ছাড়া ক্যান মাপছি 70 পাইছিলাম, বালি সহ ক্যান মাপার পরও 70 পাইছি। তাহলে এই যে সেকেন্ড সিভটাতে 3/4 ইঞ্চি সিভে কতটুকু বালি আটকাইছে? 0। স্যার 0 স্যার। 3/8 ইঞ্চির জন্য কোনো বালি আটকাই নাই। নাম্বার 4 সিভের জন্য কোনো বালি আটকাই নাই। নাম্বার 8 এর জন্য কোনো বালি আটকাই নাই। নাম্বার 16 নাম্বার সিভে গিয়ে দেখছি আমি যখন ক্যানটা খালি মাপছিলাম বালি ছাড়া পাইছিলাম 70, কিন্তু 16 নাম্বার সিভে যে বালিগুলো আটকাইছিল ওইটা যখন ক্যানের মধ্যে নিয়ে বালি সহ ক্যান
ওয়েট অফ ক্যান প্লাস স্যান্ড, দেখেন ক্যান প্লাস স্যান্ড দুইটা যখন একত্রে মাপছি ওয়েট পাইছি কত? 75 গ্রাম পাইছি। 75 তার মানে ওই পার্টিকুলার সিফটাতে 16 নম্বর সিফে কত গ্রাম বালি আটকাইছে? 5 গ্রাম স্যার। ওয়েট রিটেন 5 গ্রাম। এবার 30 নাম্বার সিভে দেখেন ক্যানের ওজন 70 গ্রাম, ঠিক আছে, বাট আমি যখন ওই সিভে আটকানো বালিটা ক্যানে নিয়ে ওজন মাপছি, ওজন পাইছি কত গ্রাম? তাহলে 130 এই 30 নাম্বার সিভে ওয়েট রিটেন কত গ্রাম? 130 মাইনাস 70, 60 গ্রাম। 60 গ্রাম স্যার। 50 নাম্বার সিভে আমার মানে সিভ সহ মানে আমার ক্যান সহ বালির ওজন হচ্ছে কত? 200 গ্রাম। ক্যানের ওজন 70 গ্রাম, তাহলে বালি আটকাইছে কতটুক? ওয়েট অফ রিটেন কত? 200 মাইনাস 70, 130 গ্রাম। আর 100 নাম্বার সিভে, 100 নাম্বার সিভে হচ্ছে আমার কত গ্রাম বালি আটকাইছে? ওই 100 নাম্বার সিভে যে বালিগুলো আটকাইছে একদম নিচের সিভটাতে, ওই বালিগুলো আমি 70 গ্রাম ওজনের একটা ক্যানে নিছি, ক্যান সহ বালি পাইছি 75 গ্রাম। তাহলে এখানে ক্যানের ওজন 70 গ্রাম বাদ দিলে বালির ওজন কত পাইলাম? 5 তাহলে গ্রাম স্যার। টোটাল যতগুলা সিভ আছে সবগুলা সিভে টোটাল কি পরিমাণ বালি আটকাইছে? কত গ্রাম? 5 200 যোগ গ্রাম। 60 যোগ 130 যোগ 5 করলে কত পাইলেন? 200 গ্রাম। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে নাই, এখানে একটা প্যান থাকে, প্যান। ওই যে একটা 7 তলা বিল্ডিং এর এক্সাম্পল দিছিলাম না, জি স্যার। ওই বিল্ডিং এর সবার নিচে কে ছিল? স্যার। আমি হচ্ছে প্যান। মানে জি স্যার। আমার কাছে আসার পরে আমার পরে আর কেউ ছিল? প্যান হচ্ছে একটা না, স্যার। ট্রের মতো, ট্রে যেটার মধ্যে কোনো সিপ মানে কোনো মেশ নাই। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। এখন বুঝতে এখানে পারছি কি স্যার। প্যান মানে প্যানে কোনো কিছু আটকাইছে? স্যার প্যান এখানে কিন্তু কই স্যার? আর এখানে প্যান বলে নাই আর কি, আমি ধরলাম একটা প্যান আমি দিয়ে দিছি এখানে। ও আচ্ছা। এখানে প্যান দিছে কিন্তু আমি বললাম কি যে প্যান মানে প্যান পর্যন্ত কোনো ম্যাটেরিয়াল আসলে আসেই নাই, এই 100 নাম্বার সিভেই আটকায় গেছে। যদি 100 নাম্বার সিভে যেগুলো আটকায় নাই মানে আরো ছোট সাইজের ম্যাটেরিয়াল থাকতো বা পার্টিকেল থাকতো, তাহলে ওইটা এসে প্যানের মধ্যে পড়তো। ঠিক আছে, মানে 100 নাম্বার সিভের সাইজ তো এরকম ছিল না, একদম অনেক ঘন 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 ঘন। জি স্যার। তার মানে যেই বালিটা আমি সিভ অ্যানালাইসিস করছি ওই বালিটা যা আটকানোর ওই 100 নাম্বার পর্যন্ত আস্তে আস্তে আটকায় গেছে। এই 100 নাম্বারের ওপেনিং গুলা ভেদ করে আর কোনো বালি প্যানে এসে পড়ে নাই। যদি প্যানে এসে পড়তো তাহলে আমি কি করতাম? প্যানের ওজন 70 গ্রাম, মনে করেন বালি পাইছি 75 গ্রাম, তাহলে প্যানে আটকাইছে কত গ্রাম? 5 গ্রাম। কিন্তু এখন কিন্তু এখানে প্যানের মধ্যে কিছু আটকাই নাই, আমি জাস্ট এক্সাম্পলটা বোঝানোর জন্য দিছি। ঠিক আছে, জি আচ্ছা স্যার বুঝতে পারছি। এখন দেখেন পার্সেন্ট রিটেইন, এটা আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পাত্রে বা প্রত্যেকটা সিভে কি পরিমাণ আটকাইছে ওইগুলা বের করলাম। টোটাল কি পরিমাণ আটকাইছে? 200 গ্রাম আটকাইছে, মানে এখানে কিছু আটকাইছে, এখানে কিছু আটকাইছে, এখানে কিছু আটকাইছে, এখানে কিছু আটকাইছে, বাট টোটাল সবগুলা মিলায় টোটাল ওয়েট রিটেইন কত গ্রাম? 200 গ্রাম না? এবার হচ্ছে জি দেখেন স্যার। পার্সেন্ট রিটেইন, আমার টোটাল হচ্ছে 200 গ্রাম। আমি যদি এটার জন্য পার্সেন্ট রিটেইন বাইর করি, এখানে কতটুকু আটকাইছে? 200 গ্রামের মধ্যে আটকাইছে 0 গ্রাম, 1 গ্রামের মধ্যে আটকাইছে 0/200 গ্রাম, 100 গ্রামের মধ্যে আটকাইছে কত? 0 ইন্টু 100/200। ওই কি করলে কত আসবে? 0ই আসবে না? জি স্যার। এবার এটার জন্য দেখেন 200 গ্রামের মধ্যে এখানে আটকাইছিল কত গ্রাম? 5 গ্রাম 5 গ্রাম স্যার। 200 গ্রামে আটকাইছে 5, একে আটকাইছে কত? 5/200, 100 তে আটকাইছে কত? পার্সেন্টেজে কনভার্ট করলে 5/200 তাহলে সবগুলো মান অর্ধেক হবে আর কি। 100 অর্ধেক কেন হবে? আপনি পার্সেন্টেজ 100 এ কনভার্ট করবেন। জি স্যার, 200 সেই জন্য বললাম আর কি। ঠিক আছে, তাহলে 2.5 30, তাহলে এখানে আটকাইছে কত? 200 এর মধ্যে 60 গ্রাম আটকাইছে। এখানে একে কত? 100 তে কত? এখানে কতটুক? 200 এর মধ্যে 130, একে কত? 100 তে কত? এখানে কতটুক? 200 তে 5, একে কত? 100 তে কত? তাহলে আপনি এই পার্সেন্টেজ রিটেন গুলা পাবেন না? জি জি স্যার। স্যার। তাহলে এই কলামটাও বুঝছেন? বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। এবার এই কলামটা কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন 0 0, এই জিরোর সাথে এটা যোগ হয়ে এখানে বসবে 0, এই জিরোর সাথে এটা যোগ হয়ে এখানে বসবে, যেটা বের করতেছি তার সাথে তার আগের ভ্যালুটা যোগ করতেছি কিউমুলেটিভ এর জন্য। এই জিরোর সাথে এই জিরোটা যোগ হয়ে এখানে বসবে, এই জিরোর সাথে এই জিরোটা যোগ হয়ে এখানে বসবে, এই জিরোর সাথে 2.5 যোগ হইলো 2.5, 2.5 এর সাথে 30 যোগ হইলো 32.5, 32.5 এর সাথে 65 যোগ হইলো 97.5,
97.5 এর সাথে 2.5 যোগ হইলো 100। বোঝা গেছে? জি স্যার। তাহলে কিউমুলেটিভ স্যার। পার্সেন্ট রিটার্নের কলামটা কিভাবে করতে হবে বুঝছেন? জি স্যার। আচ্ছা এবার দেখেন জি স্যার, বুঝতে পার্সেন্টেজ পারছি স্যার। পার্সেন্টেজ ফাইনার, মানে আমার তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিভের মধ্যে কত পার্সেন্ট রিটেন, কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন আমি বের করছি। এগুলো তো হচ্ছে মানে 100 গ্রামের মধ্যে 0 গ্রাম আটকাইছে, এখানেও 100 গ্রামের মধ্যে 0 গ্রাম আটকাইছে, এখানেও 100 গ্রামের মধ্যে 0 গ্রাম আটকাইছে, এখানেও 100 গ্রামের মধ্যে 0 গ্রাম আটকাইছে, এখানে 100 গ্রামের মধ্যে 0 গ্রাম আটকাইছে, এখানে 100 গ্রামের মধ্যে কত গ্রাম আটকাইছে? 2.5 গ্রাম, এখানে 32.5 গ্রাম, এখানে 97.5 গ্রাম, আর এখানে 100 গ্রামের মধ্যে 100 গ্রামে আটকাই গেছে। কারণ এটার পরে কি আর কোনো ম্যাটেরিয়াল গেছিল প্যানে? যাইতো নাই। এখন আপনি না, যদি স্যার। 100 গ্রামের মধ্যে 0 গ্রাম আটকাইছে, তাহলে 100 গ্রামের মধ্যে কত গ্রাম পাস করছে? 100 থেকে এই 0টা বাদ দিলে পাওয়া যাবেন না? জি স্যার। 100 গ্রামের মধ্যে 0 গ্রাম উপরে আটকাইছে, তাহলে 100 গ্রামের মধ্যে কত গ্রাম এটা পাস করে আসছে? 100 থেকে এই আটকানোর ভ্যালুটা বাদ দিলেই তো পাবেন। কথা কি জি, স্যার। বুঝতেছেন? স্যার আবার একটু স্যার বলেন এটা স্যার, বাদ দিব বিষয়টা বুঝি নাই। এখানে এই যে 2.5, 32.5, 97.5 এগুলো কি পার্সেন্টেজ কিউমুলেটিভ রিটেইন না? জি স্যার। তার মানে আমি যদি এই 50 নাম্বার সিভটার एग्जांपल দিই, 50 নাম্বার সিভে আসতে আসতে 100 গ্রামের মধ্যে কত গ্রাম আটকায় গেছে? স্যার 97.5 গ্রাম। তার মানে 97.5 গ্রাম হচ্ছে উপরে আছে এই সিভটার জি, স্যার। উপরে, তাহলে এটা জি। ভেদ করে গেছে কয় গ্রাম? 2.5। স্যার 2.5। 100 থেকে বাদ দিলেই তো পাবেন। জি স্যার। তাহলে 100 থেকে 0 বাদ দিলাম, এটাকে পার্সেন্টেজ ফাইনারও বলে বা পার্সেন্টেজ পাসিংও বলে। পার্সেন্টেজ ফাইনারও বলে, মানে কত পার্সেন্ট ফাইন, কত পার্সেন্ট মানে ফাইন মানে হচ্ছে কত পার্সেন্ট আপনার মিহি পার্টিকেল, মানে যেটা পাস করে গেছে। তাহলে আমাদের 1.5 ইঞ্চি সিভের জন্য পার্সেন্টেজ ফাইনার কত? 100 মাইনাস 0 100। 3.4 ইঞ্চির জন্য কত? 100 মাইনাস 0 100, 100 মাইনাস 0 100, 100 মাইনাস 0 100, 100 মাইনাস 0 100, 100 মাইনাস 2.5 97.5, 100 মাইনাস 32.5 67.5, 100 মাইনাস 97.5 2.5, 100 মাইনাস 100 0। তার মানে কি এই 100 নাম্বার সিফটে কি কোনো পার্টিকেল ভেদ করছিল? না না স্যার। স্যার। পুরোটাই তো আটকাই গেছে। 100% এর মধ্যে 100% তো এই 100 নাম্বার সিভের উপর আটকাইছে, তাহলে পাস করছে কত পার্সেন্ট? 0% বা 0% ফাইনাল। এবার বুঝছেন কি করছি? জি স্যার, বুঝতে পেরেছি। এখন মনে করেন এখানে 100 জি, নাম্বার স্যার। সিভে পুরোটুকু আটকায় নেই, এখানে প্যানেও কিছুটা আসছিল, তো প্যানে মনে করেন আসছে সাপোজ কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্ন 5 গ্রাম আসছে, আমি একটা एग्जांपल দিলাম, ঠিক আছে? আমি একটা আন্দাজে ধরলাম এটা 5 গ্রাম আসছে। আমাদের আজকে এই প্রবলেমটার জন্য আসেনি, বাট আমি ধরে নিলাম প্যানে কত গ্রাম আসছে, আমি ধরে নিছি আন্দাজে কত গ্রাম 5 আসছে। গ্রাম আসছে স্যার। 5 গ্রাম আসছে। এখন আমাদের এফএম বাইর করার সূত্রটা কি? এফএম ইজ ইকুয়াল টু কি? Cumulative percent Summation of retained on cumulative সামেশন percent অফ standards কিউমুলেটিভ USC পার্সেন্ট রিটেইনড Retained on all standard US sieve divided by 100. অর অন, মানে যেটাই হোক কি পার্সেন্ট রিটেইন ইন ইউএস সিভ ডিভাইডেড বাই কি 100 না? 100. জি স্যার। এখন তাইলে একটু আমাকে বলেন তো যে এই প্যানটা কি ইউএস, আচ্ছা আমি আগে দেখি, এখন আমাকে দেখতে হবে যে যতগুলা সিভ এখানে বলা আছে সবগুলা কি ইউএস স্ট্যান্ডার্ড নাকি ইউএস স্ট্যান্ডার্ডের বাইরেও কিছু আছে। নাম্বার 4 8 16 30 50 100 এই এই সবগুলা কি আমার ওই লিস্টে আছে না? আছে স্যার। 4 8 16 30 50 100 আমরা একটু চেক করি। দেখেন 4 আছে না? 4 আছে, জি স্যার। আছে স্যার। 8 আছে, আছে স্যার। তারপর কত ছিল? 16 না? চলো 16 আছে আছে, তারপর ছিল 30 30 30 আছে আছে, 50 আছে আছে, 100 আছে আছে, প্যান আছে প্যান, না স্যার, প্যান No, নাই। sir. তার মানে প্যানটা ইউএস স্ট্যান্ডার্ড সিভ না। না। এবার দেখেন ওপেনিং ইঞ্চিতে বলা আছে 0.312 0.265 এখানে হচ্ছে, এখানে লিস্টটা আসলে কমপ্লিট না। এই যে আরো 3টা সিভ দেখতেছিলেন উপরে ইঞ্চিতে বলা ছিল, ওইগুলো ইউএস স্ট্যান্ডার্ড সিভ। এটা হচ্ছে একটা পিডিএফ, আমি দেখি মানে পাইলে পিডিএফটা দিয়ে দিব যে কোন সিভগুলো আসলে ইউএস স্ট্যান্ডার্ড। ওই সিভের লিস্টটা হচ্ছে দিয়ে দিলে আপনারা ট্রাই করবেন মনে রাখার জন্য, ঠিক আছে?
তার স্যার মানে আমাদের এই স্যার। সবগুলোই মনে রাখতে হবে স্যার। শুধু সিভের মানে সাইজ না, ওপেনিং গুলো মনে রাখতে হবে যে মানে মানে থাকাগুলা কতটুকু বড় বড়। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাইলে এখন আমি দেখলাম যে এখানে কেবলমাত্র আপনার স্ট্যান্ডার্ড সিফ কোনটা না, এই প্যানটাই স্ট্যান্ডার্ড না, আর বাকি সবগুলা কি স্ট্যান্ডার্ড না। এই তিনটা যে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমার লিস্টে নাই, কারণ আমার লিস্টে একটু ঝামেলা আছে। আমি একদম মানে এএসটিএম এর কোড দেখে হচ্ছে যদি কোনো পিডিএফ পাই আমি আপনাদেরকে দিয়ে দিব, ওই পিডিএফটা মুখস্থ করবেন সবাই। এখন দেখেন, তাইলে আমার এই প্রত্যেকটা সিভে কি পরিমাণ আটকাইছে। 1.5 ইঞ্চি সিভে আটকাইছে কত গ্রাম? 0 গ্রাম। 3/4 ইঞ্চিও 0, 3/8 এও 0, নাম্বার 4 এ কত? এই সার্জনার্স আমি আপনার সবাই আসেন না? স্যার। জি স্যার, আসি স্যার সরি আপনার। সরি, আমি হঠাৎ করে আমার নেট চলে গেছিল। দেখেন এখন তাহলে হচ্ছে আমাদের কাজ কি, একটু জিনিসটা ক্লিয়ার করি, নাহলে হিজিবিজি হিজিবিজি মনে হচ্ছে। স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, যাচ্ছে স্যার। তাইলে আমরা এফএম যদি বের করি, সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন ইন ইউএস স্ট্যান্ডার্ড সিপ। আচ্ছা, আজকে যদি আমরা আমাদের চার্টটার কথাই চিন্তা করি, আমাদের চার্টে কি 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8 ইঞ্চি এগুলো আছে? মনে করেন আমরা ধরলাম আমাদের চার্টে যে সিপগুলো বলা আছে এগুলাই স্ট্যান্ডার্ড সিপ। তবে আমার ধারণা আরো মানে স্ট্যান্ডার্ড সিপের সাইজ মানে চার্টটা এত ছোট না, আর একটু বড়, মানে আরো কিছু সিপ আছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে। তো আমি একদম একটা যদি অথেন্টিক পিডিএফ পাই, আমি আজকে যে ছবিটা দেখেছি এটা অথেন্টিক না, এটা হচ্ছে তাড়াহুড়া করে বের করছি। অথেন্টিক পিডিএফ পাইলে আমি ওটা দিয়ে দিব, ঠিক আছে? এখন মনে করেন আমি আজকের মানে ছবিটাই ফলো করতেছি, আজকের ছবিটা যদি ফলো করি, তাহলে আজকের যেই চার্টটা দেখাইছি এখানে কি 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8 ইঞ্চি এগুলো আছে? স্যার আছে দেখি স্যার। নাই তো স্যার। আচ্ছা দেখেন নাই, আমি আবার দেখাই তাহলে। এবার দেখেন আছে? একটু দাঁড়ান। দেখেন 3/4। নো স্যার, নো স্যার। আপনি ওপেনিং ইঞ্চিতে দেখেন, এই একদম ডান দিকের কলামটা দেখেন, ইঞ্চিতে ওপেনিং গুলো দেখেন। এখানে কি কোথাও মানে আপনার 3/4 করলে ক্যালকুলেটরে চাইবা দেখেন তো কত আসে 3/4 করলে? স্যার 0.75। 3/4 করলে আসে হচ্ছে, আর 3/8 করলে কত আসে? 0.375। 0.375। আর এটা তো হচ্ছে 1.5 বলাই আছে, তাইলে আমরা দেখি আমাদের চার্টের মধ্যে 1.5, 0.75 আর 0.375 এগুলো আছে কিনা। বলতেছিলাম কারণ হ্যাঁ ঠিক আছে। বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখেন আমাদের আজকে কি প্যানে কোনো কিছু আটকাইছে? না স্যার। এখন যদি প্যানে আমি বলতাম যে কেন না স্যার? আমি যদি যদি দেখতাম যে প্যানে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন 5 গ্রাম আসছে, আমি কি এই ইকুয়েশনে এই 5 গ্রামটা যোগ করতাম? জি স্যার, যোগ করতাম। করতাম না, কারণ আমরা যে করতাম না। চার্টটা দেখছি ওই চার্টে কি এই 5 গ্রাম আছে? না স্যার। সরি, এই চার্টে কি প্যান আছে? না, পেন নেই স্যার। না স্যার, প্যান তো চার্টে ইউএস না। এই 3 সাইজের সিপ নাই। তার মানে এই 3 সাইজের সিপে 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8 ইঞ্চি এই সিপ গুলোতে যদি কিউমুলেটিভ পার্সেন্ট রিটেনের কোনো ভ্যালু থাকতো, আমি ওই ভ্যালুটা এই ইকুয়েশনে যোগ করতাম না। যদিও আমার ইকুয়েশনটা কি, এখানে সামেশন অফ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনে যাচ্ছে। যদিও ইকুয়েশনটা হচ্ছে সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন, কিন্তু তারপরও যেহেতু এগুলা স্ট্যান্ডার্ড ইউএস সিপ সাইজ না, এগুলো আমি বাদ দিতাম। আমি কেবলমাত্র ইউএস স্ট্যান্ডার্ড সিভে পার্সেন্ট কিউমুলেটিভ রিটেন যে ভ্যালুগুলা এগুলা যোগ করে ডিভাইডেড বাই কত করতাম? 100। তাহলে কত আসছে ভ্যালুটা দেখেন তো। স্যার 2.325। দেখেন ঠিক আছে। জি স্যার।
তাইলে যদি আমি আপনাদেরকে এরকম একটা কলাম দেই, সিভ বললাম হচ্ছে 8 নাম্বার, 16 নাম্বার, 30 নাম্বার, 50 নাম্বার, এরকম অনেকগুলো সিভের সাইজ বলে দিলাম, কিন্তু ওপেনিং গুলা বলি নাই। ওপেনিং গুলা কিসে আছে? মিলিমিটারে। ওপেনিং গুলা বললাম না, ঠিক আছে? আমি হচ্ছে বলে দিলাম যে আপনার ওয়েট অফ ক্যান প্লাস ওয়েট অফ ফাইন এগ্রিগেট মানে বালি। এই 8 নাম্বার সিভে ওয়েট অফ ক্যান প্লাস বালির ওজন কত, 16 নাম্বার সিভের জন্য কত, 30 নাম্বার সিভের জন্য কত বলে দিলাম। আর বলে দিলাম ক্যানের ওজন হচ্ছে 70 গ্রাম। তাহলে প্রত্যেকটা সিভে ইন্ডিভিজুয়ালি মানে কতটুকু আটকাইছে ওয়েট রিটেইন বাইর করতে পারবেন না? জি স্যার, জি, ওই স্যার। যে ওটা থেকে ক্যান থেকে বের দিব। হ্যাঁ, তারপর হচ্ছে যদি ওয়েট রিটেন বাইর করতে পারেন, এই কলামটা হয়ে গেল। তারপর পার্সেন্ট রিটেন বের করতে পারবেন না? জি স্যার। প্রত্যেকটা ক্যানে ইন্ডিভিজুয়ালি যতটুকু রিটেন হয়েছে যোগ করে টোটাল ম্যাটেরিয়ালের ওয়েটটা বাইর করবেন। তাহলে প্রত্যেকটার জন্য 200 গ্রাম আটকাইছে 5 গ্রাম, একে কত, 100 তে কত, এভাবে করে করে পার্সেন্টেজ ওয়েট রিটেন গুলো বাইর করে ফেলবেন। তারপর কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন বের করতে পারবেন না? Yes, sir. জি স্যার। কিভাবে যোগ করবেন? এই যে কোনাগুনি, ঠিক আছে? তারপর জি, স্যার। পার্সেন্ট ফাইনাল 100 থেকে বাদ দিয়ে দিয়ে বের করতে পারবেন না? Yes, sir. Follow. তার মানে এই অঙ্কটা করতে পারবেন, এফএম বের করতে পারবেন তাইলে এখন সবাই। Yes, sir. আচ্ছা, এবার দেখেন টেস্ট ফর স্যান্ড, বালির কিছু টেস্ট করা হয়। টেস্ট গুলা কি কি? প্রথম টেস্টটা দেখেন যে টেস্ট ফর প্রেজেন্স অফ সিল্ট এন্ড ক্লে। বালির মধ্যে কাদা বা মানে সিল্ট বা কাদা আছে কিনা, ক্লে আছে কিনা, এটা কিভাবে পরীক্ষা করবেন? ইফ সিল্ট এন্ড ক্লে আর প্রেজেন্ট ইন স্যান্ড then could be found by determining the percentage loss in weight of a sample of sand water after washing the same with the aid of clean water. মানে হচ্ছে আপনি মনে করেন মার্কেট থেকে বালি কিনছেন, আপনাকে হচ্ছে কন্ট্রাক্টর ট্রাকে করে বালি পৌঁছায় দিছে। আপনি এক বালতি বালি নিলেন, মনে করেন এক বালতি বালি নিছেন, ঠিক আছে? এক বালতি বালি নিয়ে আপনি ওজন করলেন W1, আপনি W1 পাইলেন, মনে করেন এক বালতি বালির ওজন কত হইতে পারে? ধরলাম 2000 গ্রাম, 2 কেজি ধরলাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন ওই বালিটা আপনি পানি দিয়ে ধুইলেন, পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে আপনি আবার ওজন করলেন, আপনি W2 পাইলেন হচ্ছে এবার 1800 গ্রাম পানি দিয়ে ধোয়ার পরে। তাহলে কতটুকু ওজন হারাইছে? 200 গ্রাম। 200 গ্রাম। তার মানে এই 2000 গ্রামের মধ্যে 200 গ্রাম কি ছিল? স্যার বালি কাদা, মোট। তারপরে এগুলো। সিল্ট আর ক্লে ছিল। এখন এটা আপনি পার্সেন্টেজে কনভার্ট করে দেখবেন এই ভ্যালুটা 3 থেকে 4% এর বেশি কিনা। যদি 3 থেকে 4% এর বেশি না হয় তাহলে প্র্যাকটিক্যালি অল্প পরিমাণে সিল্ট আর ক্লে অ্যালাউ করা হয়। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, মনে আছে? এই যে দেখেন, usually 3 to 4% clay and silt is ordinarily permitted for practical reason. ঠিক আছে? যদি আপনি দেখেন যে আপনার কাদা আর বালির পরিমাণ হচ্ছে 3 থেকে 4% এর বেশি না, তাইলে ওই বালিটা আপনি ইউজ করতে পারবেন। বাট যদি দেখেন যে 3 থেকে 4% এর বেশি, তাহলে ওটা কি খারাপ বালি, ওখানে বেশি পরিমাণে কাদা বা সিল্ট আছে, ঠিক আছে? এখন দেখেন আমি যে ভ্যালুগুলা বললাম, তাহলে আমাদের আমি যদি এখন এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, 2000 গ্রামের মধ্যে কত গ্রাম কাদা বালি আছে, মানে কাদা বা সিল্ট আছে? 200 গ্রাম না? 200 গ্রাম স্যার। 1 গ্রামে আছে কতটুকু? 1/10। 100 গ্রামে কতটুকু আছে? কতটুকু আছে? Sir, 10 gram. 10%। তার মানে কি এটা খারাপ বালি, কারণ এখানে সিল্ট আর ক্লে এর পরিমাণটা কি 3% থেকে বেশি হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা তো গেল ল্যাবরেটরি টেস্ট, আপনি ল্যাবরেটরিতে হচ্ছে এভাবে করে দেখতে পারেন। আরেকটা হচ্ছে ফিল্ড টেস্ট। মনে করেন আপনার কাছে ল্যাবরেটরিতে যাওয়ার সুযোগ নাই, আপনাকে তাৎক্ষণিক পরীক্ষা করে দেখতে হবে যে কাদা বা বালি আছে কিনা। তাহলে কিভাবে টেস্ট করবেন? ওই যে আঙ্গুলের মধ্যে নিয়ে ঘষবেন, 2 আঙ্গুলের মাঝখানে যদি ঘষার পরে দেখেন যে হাতের মধ্যে কাদার দাগ পড়ছে, তাহলে বুঝবেন কি কাদা আছে। এই যে দেখেন, হাউএভার
field test can be performed by rubbing a small amount of sand between fingertip হচ্ছে আগুনের মানে সরি আগুন না মানে আঙ্গুলের মাথা, এই আঙ্গুলের মাথার মধ্যে অল্প একটু বালি নিয়ে আপনি ঘষে দেখবেন যে if clay spots are left on fingertip it indicates the existence of clay in the considerable amount. কিন্তু স্যার এখানে যদি বুঝবো কিভাবে স্যার 3 থেকে 4% এর বেশি কিনা? 3 থেকে 4% এর বেশি কিনা বুঝতে হলে ওটা তো ল্যাবে টেস্ট করতে হবে। জি স্যার, ফিল্ড টিপে তাহলে টেস্ট করতে পারবো না। আর যদি আপনি ল্যাবে টেস্ট না করেন, আপনি যদি ফিল্ডে টেস্ট করেন, আঙ্গুলের মাথায় নিয়ে এরকম ঘষা দেখেন যে আঙ্গুলের মধ্যে হচ্ছে আপনার কাদার দাগ পড়তেছে, তাহলে বুঝতে হবে কনসিডারেবল অ্যামাউন্ট, মানে বেশ ভালো পরিমাণে কাদা আছে। আপনি ল্যাবে টেস্ট না স্যার করো। আরেকটা ওয়ে আছে না স্যার? হ্যাঁ স্যার ওই যে আমি যদি স্যার ঐকিক নিয়মে করি যে 200 গ্রামে 2000 গ্রামে 200 গ্রাম হ্যাঁ, অথবা 100 গ্রামে কত গ্রাম, তাইলেও তো আমি বুঝতে পারবো না স্যার কত পার্সেন্ট বাট কাদা এই আছে টেস্টটা স্যার। এই যে ভাই আপনারা দুজন সেম কথাই বলছেন, এই টেস্টটা করার জন্য তো আপনাকে ল্যাবে নিয়ে ওয়েইং মেশিনে ওজন মাপতে হবে, পানি দিয়ে ধুইতে হবে, ধোয়ার পর আবার ওজন মাপতে হবে, দেখতে হবে Okay. কতটুকু ওজন কমছে। এগুলো এটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট, মানে উপরেরটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট আর নিচেরটা সেকেন্ডটা কি ফিল্ড টেস্ট, যেটা আপনি ফিল্ডে তাৎক্ষণিক করতে পারবেন। ঠিক আছে, জি স্যার। এবার দেখেন টেস্ট ফর প্রেজেন্স অফ ক্লে, বালির মধ্যে কাদা আছে নাকি বুঝবেন কেমনে? ক্যান বি টেস্টেড বাই পুটিং সাম অ্যামাউন্ট ইন মাউথ, দ্য টেস্ট উইল রিফ্লেক্ট দ্য প্রেজেন্স অফ এনি সল্ট। তার মানে একটু বালি নিয়ে জিহ্বার মধ্যে লাগাই দেখবেন লবণ লবণ লাগে কিনা, যদি লবণ লবণ লাগে তাহলে বুঝবেন কি বালির মধ্যে লবণ আছে। এখন কি বালি দেখলেই খাওয়া শুরু করবেন? না স্যার। না স্যার। এরকম আবার কেউ করেন না, ঠিক আছে, এটা রিস্কি, কারণ বালির মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল বা অর্গানিক ম্যাটার থাকতে পারে যেটা হয়তো শরীরের জন্য হার্মফুল হইতে পারে। বাট যদি ইমার্জেন্সি যে আপনার টেস্ট করা লাগবে যে বালি আছে বালির মধ্যে লবণ আছে না, তাহলে হয়তো অল্প সামান্য পরিমাণে বালি আপনি জিহ্বার আগায় লাগায় দেখতে পারেন যে লবণ লবণ মনে হচ্ছে কিনা, তারপর আবার থুতু করে ফেলে দিলেন। ফালাই দিবেন না আবার গিলা ফেলবেন? ফালাই দিব স্যার। আপনারা গিলা ফেলতে পারেন, বলা যায় না, কেউ মানে খায় ফেলেন না আবার। আচ্ছা এবার দেখেন টেস্ট ফর অর্গানিক ম্যাটার, অর্গানিক ম্যাটার আছে কিনা এটা বুঝবেন কেমনে? মেক 3% সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড পুট সাম স্যান্ড ইনটু দ্য সলিউশন। মানে আপনি একটা বিকার বা পাত্রের মধ্যে যদি 100 গ্রাম পানি নেন, 100 গ্রাম পানির সাথে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিলাবেন? 3%, 3 গ্রাম। 3 গ্রাম মিলাবেন সোডিয়াম হাইড্রোক্সাইড। আপনি 100 গ্রাম পানি আর 3 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিলায় যে সলিউশনটা পাইলেন, ওই সলিউশনের মধ্যে কিছু বালি দিয়া দিবেন অল্প পরিমাণে। বালি দিয়া বালি আপনি এই পাত্রটার ইচ্ছা মতো ঝাঁকাবেন। এই যে দেখেন শেক দ্য সলিউশন ভিগোরাসলি, মানে তীব্রভাবে ঝাঁকাবেন। ঝাঁকায় আপনি পাত্রটাকে স্থির অবস্থায় কতক্ষণ রেখে দিবেন? 24 আওয়ার, 1 ঘন্টা ফালা রাখবেন। 1 ঘন্টা ফালা রাখার পরে the color of the liquid turns brown if any organic matter is present in sand. যদি ওই সলিউশনটার কালার বাদামি হয়ে যায় তাইলে বুঝবেন কি ওই বালির মধ্যে কি আছে? অর্গানিক ম্যাটার। আর যদি সলিউশনটার কালার বাদামি না হয় বা ওই পানিটার কালার যদি বাদামি না হয় তাহলে বুঝবেন যে বালিতে কোনো অর্গানিক ম্যাটার নাই, বালিটা হচ্ছে অর্গানিক ম্যাটার ফ্রি। The darkness of color gives the estimation of the amount of organic matter exist in the salt. এখানে in the salt হবে না, in the sand হবে, মানে ওই বালিতে কি পরিমাণ অর্গানিক ম্যাটার আছে এটা হচ্ছে আপনি ওই সলিউশনটার কালার দেখে বুঝবেন। যদি মানে বাদামি হইলে তো অর্গানিক ম্যাটার আছে বুঝতেছেন, বাট যদি খুব বেশি গাঢ় বাদামি হয় মানে একদম কালচে টাইপ হয়ে যায়, কালোর কাছাকাছি, তাইলে কি পরিমাণ অর্গানিক ম্যাটার? অনেক বেশি পরিমাণ অর্গানিক ম্যাটার আছে, মানে ভয়ঙ্কর খারাপ বালি। আর যদি কালারটা একটু হালকা ব্রাউনিশ টাইপের মানে লাইট কালারের বাদামি হয় তাহলে কিরকম অর্গানিক ম্যাটার আছে? অল্প পরিমাণে আছে। ঠিক আছে, জি স্যার। আমার এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর আমরা আবার বলতেছি।
তাইলে আমরা হচ্ছে টেস্ট ফর স্লে এন্ড কিল্ড, সরি, টেস্ট ফর স্লে এন্ড কি সিল্ড এন্ড ক্লে এটা দেখলাম। তারপর টেস্ট ফর হচ্ছে আপনার সল্ট দেখলাম, আর কি দেখলাম, টেস্ট ফর অর্গানিক ম্যাটার দেখলাম। ঠিক আছে, টেস্টগুলা যদি বলা হয় যে কোন টেস্টে কিভাবে করবেন বলতে পারবেন না? জি স্যার। জি স্যার আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় জিজ্ঞেস করব। ঠিক আছে, এবার দেখেন সাবস্টিটিউট ফর স্যান্ড মানে বালির পরিবর্তে আপনি কি ব্যবহার করবেন। ইফ গুড স্যান্ড ইজ নট অ্যাভেলেবল ইন দ্য নিয়ারবাই অফ দ্য সাইট দ্য সাবস্টিটিউট মে বি ইউজড। মানে আপনি এমন একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছেন যেটার আশেপাশে হচ্ছে আপনার ভালো কোনো বালি পাচ্ছেন না, ভালো কোনো বালি কিনতে পারতেছেন না বা ম্যানেজ করতে পারতেছেন না, তখন আপনি কনস্ট্রাকশনের কাজে বালির পরিবর্তে কি ব্যবহার করবেন? স্টোন স্ক্রিনিংস। এরকম চালনি দিয়ে পাথর চালতে দেখছেন না সাইটে? দেখছি স্যার। এই পাথরগুলা চালবেন, পাথরগুলা চালার পরে পাথরের যে ছোট ছোট পার্টিকেল গুলা যেগুলো হচ্ছে পাস করে যাবে চালনি দিয়ে, এগুলা কি ফাইন পার্টিকেল না? মানে একদম ছোট ছোট পার্টিকেল না? এগুলা হচ্ছে আপনি বালির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। ফাইন পার্টিকেল অবটেইনড বাই স্ক্রিনিং। এই চালনি দিয়ে চালা মানে হচ্ছে স্ক্রিনিং। ঠিক আছে, চালনি দিয়ে চালা, এটাকে বলে স্ক্রিনিং করা বলে। তাহলে আপনি স্ক্রিনিং করার পরে পাথরকে মানে ক্রাস্ট স্টোন যে পাথরগুলা ভাঙা হইছে, ওই ভাঙা পাথরগুলাকে চালনি দিয়ে চাললে যে ফাইন পার্টিকেল গুলা মানে পাথরের যে মানে পাউডার অংশগুলা এই চালনি দিয়ে পাস করে যাবে, ওইটাকে আপনি বালির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। The grains are sharp and strong and impart better strength to the concrete if used. মানে আপনি যদি পাথর থেকে যে মানে বালির বিকল্পটা পাচ্ছেন ওইটা ব্যবহার করেন, তাহলে ওইটার গ্রেইন গুলা মানে দানাগুলা হচ্ছে কেমন হয়? শার্প মানে অ্যাঙ্গুলার হয়, স্ট্রং শক্তিশালী হয়, and impart better strength মানে বালির থেকে আরো ভালো স্ট্রেংথ দেয়। যদি আপনি পাথরগুলাকে চালনি দিয়ে চেলে পাথরের ফাইন পার্টিকেল গুলা বালির অল্টারনেটিভ বা বিকল্প হিসেবে ব্যবহার করেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন সুরকি অবটেইন ফ্রম ফাইনলি পাউডারড বার্নড ক্লে। অতিরিক্ত পোড়া বা যে অতিরিক্ত পোড়া না, নরমালি মনে করেন আপনি সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ব্রেক হচ্ছে আপনি মেশিনের মধ্যে ভাঙলেন, ঠিক আছে, মেশিনের মধ্যে গুঁড়া করলেন, ওই গুঁড়া করার পরে আপনি যে ফাইন পাউডারটা পাবেন ওই পাউডারটাকে কি বলে? সুরকি বলে। এই সুরকিটা ইউজ করা হয় কোথায়? প্লাস্টারের মানে প্লাস্টারিং করার সময় যে মর্টারটা প্রস্তুত করে, মর্টার হচ্ছে কিসের কম্বিনেশন? সিমেন্ট প্লাস সুরকি প্লাস ওয়াটার না? জি স্যার। তো ওই সুরকিটা হচ্ছে আপনি ওই ইটের গুঁড়াটা হচ্ছে আপনি এজ এ বালির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। ইট ডিস্টিংগুইশেস আন্ডার দ্য অ্যাকশন অফ এয়ার এন্ড হিউমিডিটি। আপনি পাথর ইউজ করলে মানে পাথরের ভাঙা অংশ থেকে যে ফাইন পাউডারটা পাচ্ছেন বালির বিকল্প হিসেবে ওইটা ব্যবহার করলে দেখলেন যেটা ভালো, এটা বালির চাইতে আরো ভালো। বাট সুরকির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সুরকি বালির চাইতে ভালো না। আপনি যখন বালির বিকল্প হিসেবে সুরকি ব্যবহার করবেন, এই সুরকিটা হচ্ছে এয়ার মানে বাতাসের ইফেক্ট বা হিউমিডিটি আর্দ্রতা এগুলা সহ্য করতে পারে না এবং এটা হচ্ছে ড্যাম্প হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। নট ইউজড ফর এক্সটার্নাল মর্টার মানে হচ্ছে আপনি যখন বাইরের দেয়াল প্লাস্টার করতেছেন, বাইরের দেয়াল প্লাস্টার করার সময় এই মর্টার প্রস্তুত করতে আপনার তো বালিও লাগবে, এই বালির পরিবর্তে আপনি সুরকি ব্যবহার করবেন না। কারণ আপনি যদি বাইরের দেয়ালে মানে বিল্ডিং এর বাইরের দেয়াল প্লাস্টারিং করার সময় মানে দেয়ালের বাইরের সারফেস যেটা হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে এই সারফেসটা প্লাস্টারিং করার সময় আপনি যদি সুরকি মিশ্রিত মর্টার ইউজ করেন তাহলে আপনার বিল্ডিং বেশি দিন টিকবে না। কেন? কারণ মর্টার হচ্ছে এই এয়ার হিউমিডিটি এগুলো সহ্য করতে পারে না। বাট আপনি আপনার বিল্ডিং এর ভিতরের দেয়ালের মানে দেয়ালের যে ভিতরের সারফেসটা ওইটা প্লাস্টারিং করার সময় সুরকি মিশ্রিত মর্টার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ অবশ্যই রুমের ভিতরের এয়ারের আর হিউমিডিটির পরিমাণে চাইতে রুমের বাইরে এয়ার হিউমিডিটির পরিমাণ বেশি না? জি স্যার। জি স্যার। বোঝা গেছে এই লাইনটার মানে? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমাদের আজকের শেষ টপিক এবং খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। ঠিক আছে, ফার্স্টে একটু রিডিং পড়েছি তারপর হচ্ছে বাংলায় বোঝাই দিব। দেখেন, বাল্কিং অফ স্যান্ড মিন্স ইনক্রিজ ইন ভলিউম। মানে বালি মনে করেন এই পরিমাণে আছে, আপনি এটার সাথে যখন পানি অ্যাড করবেন ওয়াটার, এই বালিটার ভলিউম বেড়ে যাবে না? জি স্যার, বাড়বে এটা স্যার। ফুলে যাবে বা সোয়েল করবে, সোয়েলিংও বলে এটাকে, সোয়েলিং।
এই যে পানি এড করার পরে ফাইন পার্টিকেল হচ্ছে তার ভলিউম বেড়ে যাচ্ছে, এই ভলিউম বাড়াটাকেই বলে হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। ঠিক আছে, বাল্কিং অফ স্যান্ড মিন্স ইনক্রিজ ইন ভলিউম। ফাইন এগ্রিগেট দ্যাট মিন্স স্যান্ড, মানে এখানে ফাইন এগ্রিগেট বলতে আমরা স্যান্ডই ধরতেছি যেহেতু আমরা স্যান্ড পড়তেছি এই চ্যাপ্টারে। ইনক্রিজ ইন ভলিউম ওয়েন দে পোজেস সাম ময়েশ্চার, মানে হচ্ছে মনে করেন এই এই এরকম অনেকগুলো বালির দানা আছে মনে করেন, ঠিক আছে, বালির দানাগুলো এরকম আছে মনে করেন। আপনি যখন এটার মধ্যে পানি অ্যাড করতেছেন, আমি এটার মধ্যে পানি অ্যাড করলাম, পানিগুলা এই বালির দানার ফাঁকে ফাঁকে ঢুকে না? ঢুকে? জি স্যার, জি স্যার, যাই ঢুকে সে হচ্ছে একটা বালির দানার চারপাশে, এটা মনে করেন একটা বালির দানা, এই বালির দানাটার চারপাশে একটা পানির লেয়ার ক্রিয়েট করে। তো এরকম যখন প্রত্যেকটা বালির দানার পাশে পাশে এক একটা করে পানির লেয়ার ক্রিয়েট হয়, এটার ভলিউম কি হয়? অটোমেটিক বেড়ে যায়, এবং তখন এটাকে বলা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। ঠিক আছে, এটা কেন হয় দেখেন, ইট ইজ ডিউ টু দ্য ফরমেশন অফ এ থিন ফিল্ম লেয়ার অফ ওয়াটার অ্যারাউন্ড দ্য অ্যাগ্রিগেট অর স্যান্ড পার্টিকেল। মানে এই যে স্যান্ড পার্টিকেলের চারপাশে ওয়াটারের একটা থিন ফিল্ম এটাকে ফিল্মও বলে বা লেয়ার, মানে হচ্ছে একটা পর্দার মতো ক্রিয়েট হচ্ছে। এই প্রলেপ বা পর্দা বা এই লেয়ারটাকে থিন ফিল্ম বা থিন লেয়ার যেটাই বলেন না কেন, একটা ওয়াটার লেয়ার ক্রিয়েট হচ্ছে, এবং এই জন্যই হচ্ছে আপনার মানে বালির মধ্যে পানি যোগ করলে এটার ভলিউম বাড়তেছে। The thickness of the film goes on increasing with more and more moisture. Therefore, the increasing volume of sand must continue. তার মানে হচ্ছে আপনি প্রথমবার পানি এড করলেন, প্রথমবার পানি এড করার পরে আপনার মনে করেন এই বালির দানার চারপাশে এতটুকু পানি জমছিল। এরপর যখন আপনি আবার পানি দিবেন, এই পানির লেয়ারটা আরো মোটা হবে, এরপর যখন আরো পানি দিবেন আরো মোটা হবে, এবং একটা সময় সে ভেঙে যাবে। সে ভেঙে গেলে তখন কি হবে? এই স্যান্ডের ভলিউম যেটা বাড়ছিল ওটা আবার কমা শুরু করবে না? Yes, sir. জি স্যার। দেখেন, দিস ইনক্রিজ ইন ভলিউম ভ্যারিজ 20 to 30% ভলিউম বেসিস ডিপেন্ড। মানে আপনি যদি যতটুকু বালি নিছেন, আপনি মনে করেন 100 গ্রাম বালি নিছেন, এই 100 গ্রাম বালির মধ্যে যদি আপনি 20 থেকে 30 গ্রাম পানি যোগ করেন, তখন হয়তো দেখবেন কি যে এটার ভলিউম বাড়তেছে বা এটার ভলিউম বাড়বে। এটা ডিপেন্ড করে হচ্ছে ফাইননেস অফ স্যান্ডের উপরে। যদি বালিটা বেশি মিহি হয়, যদি বেশি ফাইন হয়, তাহলে এটা হচ্ছে বেশি পানি ধারণ করতে পারবে এবং এটার ভলিউম বেশি বাড়বে। যদি বালিটা একটু কোর্স হয়, মানে কম মিহি হয়, তাহলে এটা পানি কম ধারণ করতে পারবে, এটার ভলিউম কম বাড়বে। The finer will undergo with greater increase in volume. মানে যেটা বেশি ফাইন ওটার ভলিউম বেশি বাড়বে। দেখেন, after certain percentage of water 5 থেকে 8%, the volume of sand starts decreasing. মানে অনেক সময় দেখা যায় যে 20 থেকে 30% পানি আপনি যোগ করতে পারবেন না। আপনি 5 থেকে 8% পানি যোগ করার পরেই আপনার বালির ভলিউমটা আর না বেড়ে ভলিউমটা কি করবে? কমা শুরু করবে না? জি স্যার। With the further increase in water and eventually the increased volume completely vanishes. তার মানে একটা সময় তো পানি যোগ করলে বালিটার ভলিউম বাড়তে থাকবে বাড়তে বাড়তে আপনি যখন এই 5 থেকে 8% পানি অ্যাড করে ফেলছেন, তখন এই চারপাশের লেয়ারগুলা, পানির লেয়ারগুলা ব্রেক হয়ে গেছে, ভেঙে গেছে, পানি সরে যাওয়া শুরু করছে, এবং তখন আস্তে 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 পানিগুলো সরে গিয়ে বালিটা আবার আগের ভলিউমে ফেরত চলে আসবে না? জি স্যার, আগের ঠিক আছে, অবস্থায় চলে দ্য ইনক্রিজড ভলিউম কমপ্লিটলি ভ্যানিশেস, মানে যতটুক ভলিউম বাড়ছিল ওটা পুরোপুরি গায়েব বা ভ্যানিশ হয়ে গেছে। and at this moment the volume occupied by sand become equal to the volume of dry sand. তার মানে এখন যে ভলিউমটা আপনি ভিজা বালির পাচ্ছেন, এই ভিজা বালির ভলিউমটা শুকনো অবস্থায় বালির যতটুক ভলিউম ছিল ওইটা সমান না? কারণ এখন জি তো আর স্যার। ভিতরে কোনো পানি নাই, পানির লেয়ার গুলো ভেঙে বের হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা মানে খেয়াল করতে হয় কেন? কারণ হচ্ছে আপনি যখন আপনি জানেন যে আপনার কোন একটা কনক্রিট বা এগ্রিগেটের মিক্সচার তৈরি করতে হলে সিমেন্টের সাথে আমার 1 বস্তা সিমেন্টের সাথে মনে করেন 2 মগ পানি অ্যাড করতে হবে, আপনি হিসাব করে দেখছেন। কিন্তু আপনি 2 মগ পানি যে অ্যাড করবেন, এই সিমেন্টের সাথে তো আপনি বালিও মিলাবেন। এই বালির মধ্যে আগে থেকে কিছু পানি ঢুকে বসে আছে না, বাতাস থেকে মানে হিউমিডিটি বা ময়েশ্চারের কারণে? কথাটা জি কি স্যার, বুঝছেন? আগে থেকে বাতাস আছে বালি স্যার। কি একদম ড্রাই থাকে? বালির মধ্যে তো আগে থেকে কিছু পানি ঢুকে থাকে। তো যার জন্য আপনি যদি হিসাব করে দেখেন আপনার 2 মগ পানি অ্যাড করা লাগবে। আপনি বালির ভিতরে যে পানিগুলো আছে এগুলাকে পুরোপুরি ইগনোর করতেছেন না? Yes, sir. এই জন্য হচ্ছে এই বাল্কিং অফ স্যান্ড ইফেক্ট। ওয়াটার সিমেন্ট রেশিও, মানে সিমেন্টের সাথে কতটুকু পানি দিবেন আপনি,
এই প্রপোর্শনটা ঠিক করার জন্য মানে কত বস্তা, এক বস্তা সিমেন্টের সাথে আপনি কতটুকু পানি দিবেন, এই রেশিওটা ঠিক করার জন্য হচ্ছে এই বাল্কিং অফ স্যান্ড, মানে স্যান্ডের এই প্রপার্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি কোনো স্যান্ডের বাল্কিং প্রপার্টি বেশি হয় তার মানে কি ওটার ভিতরে আগের থেকে বেশি পানি ঢুকে আছে, আর যদি কোনো স্যান্ডের বাল্কিং প্রপার্টি কম হয় তার মানে কি তার মধ্যে আগের থেকে কম পানি ঢুকে আছে। বোঝা গেছে? জি স্যার। তাহলে বাল্কিং অফ স্যান্ড কি জিনিস আমাকে বলতে পারবেন? পারবো স্যার। এটা কি বালির পানি ধারণ ক্ষমতা, ঠিক আছে? মানে বালির এক্স্যাক্টলি পানি ধারণ ক্ষমতা না, বালি হচ্ছে পানি ধারণ করে তার যে ভলিউম বাড়ে, ইনক্রিজ হয় ভলিউমের, এটাই হচ্ছে বাল্কিং বা সোয়েলিং ও স্যার। বলে। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা অনেক সময় দেখি না স্যার কিছু প্লাস্টার আছে স্যার, আপনার ওই যে একটু উঠে উঠে যায়, হ্যাঁ। আপনার ওইটার স্যার কারণটা কি স্যার? এটার কারণটা হচ্ছে আপনার এক হচ্ছে বিল্ডিং যখন করছে, বিল্ডিং মানে প্লাস্টার করার পরে সঙ্গে সঙ্গে রং করে ফেলছে, প্লাস্টারটা ঠিক মতো শুকায় নাই, ওটার মধ্যে পানি দিয়ে কিউরিং করে নাই। প্লাস্টার আচ্ছা করার স্যার। পরে জি প্লাস্টারটা স্যার। আপনার তো প্লাস্টারের মধ্যে তো সিমেন্ট আছে, মর্টারের মধ্যে সিমেন্ট আছে না? জি স্যার আছে স্যার। এটাকে তো অবশ্যই আগে প্রপারলি 1 দিন বা 2 দিন পানি দিয়ে কিউরিং করার দরকার ছিল, কিউরিং না করে হচ্ছে রং করে দিছে। বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার। আর এখানে কি স্যার বালির কোনো বিষয় আছে, মানে বালির কোনো খারাপ ভালো দিক আছে হ্যাঁ, স্যার? বালির মধ্যে যদি লবণ থাকে তাহলে খারাপ, অবশ্যই সল্ট থাকতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার আমাকে আপনাদের আজকে কারা কারা ক্লাস করছেন একটু অ্যাটেন্ডেন্স মানে রোলগুলো বলেন তাড়াতাড়ি। 02 একটু দাঁড়ান একটু দাঁড়ান, আইডিগুলো বলেন তো একটু। স্যার 02 2107002 002 তারপর The 7, sir. 007 তারপর 008 008 তারপর 10 010 তারপর স্যার 11 স্যার। 011 তারপর স্যার 17 17 তারপর আর কেউ আছে? আরেকজন আছে 20 20 কে মানে কি মিউট করে দিয়া ঘুরতে গেছে, কথা কথা বলে না কেন? The more answer. তাহলে কি অ্যাটেন্ডেন্স দিব? The dear sir. না স্যার দেন না স্যার 20 মনে হয় ওরে বললেন যে আমি বুঝতে পারছি ও ঘুরতে গেছে, ঠিক আছে? ওর আচ্ছা অ্যাটেন্ডেন্স দেয়া হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন 7টার সময় করব, ঠিক আছে? Okay, sir. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার।